হসপিটালের ডক্টরের থেকে এক প্রকার জোরপূর্বকই আজ রিলিজ নিয়েছে আয়াজ, সঙ্গে সাদাবেরও। আয়াজের কথা, আজ সন্ধ্যায় ঘরোয়াভাবে বিয়ের ব্যবস্থা করতে। ওর এমন সিদ্ধান্তে মানহাস চৌধুরী লজ্জায় পড়ে গেছেন। যেই ছেলেকে বিয়ের জন্য ইউএসএ থেকে বাড়ি আনানো যাচ্ছিল না, সেই ছেলে নিজেই এখন বিয়ের জন্য তাড়া দিচ্ছে। সুব্রতাকে নিজের করে নিতে দ্রুত সম্ভব হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়ি এসেছে। দুপুরের পরপর আয়াজরা বাড়ি ফিরবে। মাথায় আর পায়ে এখনও ব্যান্ডেজ আছে আয়াজের। হাঁটতেও খানিকটা অসুবিধা হচ্ছে এখনও তার। এদিকে সাদাব এখনও ভীষণ অসুস্থ। মাথায় যে আঘাত পেয়েছে তা সারাতে সময় লাগবে। তবে আয়াজের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সাদাবও একমত। ওদের বিয়েটা যত দ্রুত সম্ভব হওয়া প্রয়োজন, তাহলে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আরিস চৌধুরী, ফারহানা চৌধুরী দুজনেই মেয়েকে নিয়ে বেশ চিন্তিত। মেয়েকে আয়াজের হাতে তুলে দিতে পারলে ওনাদের স্বস্তি। একটাই কারণ, ওই মিহানকে নিয়েই সবার ভয়। রাস্তায় মিহানকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখে কিছু লোকজন নিয়ে হসপিটালে ভর্তি করেছে। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার আগেই বিয়েটা সেরে নিতে চাইছে আয়াজ। এদিকে সেদিনের পর থেকে বাড়ি পাহারায় আরও দুজন লোক রেখেছেন মানহাস চৌধুরী। সেদিন রাতে ছাদের খোলা দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করেছিল মিহান। ব্যাপারটা ধরতে পেরে ছাদের দরজাতেও তালা ঝুলিয়েছেন মানহাস চৌধুরী। বাড়ির সবার নিরাপত্তা প্রয়োজন, তাই বাড়ির বাইরে আর বাগানের দিকে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও করেছেন তিনি। মাথার উপর তখন দুপুরের কড়া রোদ্দুর। বাড়ির গেটে এসে গাড়ি থামলো আয়াজদের। গাড়ি থেকে নেমেই আয়াজ দৃষ্টি বুলালো চারপাশে। বাড়ির সবাই এখানে থাকলেও সুব্রতাকে দেখা যাচ্ছে না। মেয়েটা গত 2 দিনে একবারও আর হসপিটালে যায়নি, কিংবা ফোন করে খবরও নেয়নি। আদিল এগিয়ে এসে ধরলো আয়াজকে, এক হাতে ধরে ধরে ভেতরে নিয়ে গেল। বাড়িতে ফিরতেই ওর মামি আর খালাদের সাথে টুকটাক কথা হলো। মানহাস চৌধুরী এসে বলেন, আয়াজকে রুমে নিয়ে যাও আদিল, ওর বিশ্রামের প্রয়োজন। সন্ধ্যায় সময় মতো ওকে নিয়ে নিচে এসো, আমার অনেক কাজ আছে। আমি আর আরিস ভাই বাইরে যাচ্ছি, বাড়ির দিকটায় খেয়াল রেখো। আদিল মাথা নেড়ে আয়াজকে নিয়ে দোতলায় পা বাড়ালো। রুমের দরজার পাশেই দাঁড়িয়েছিল সুব্রতা। আয়াজ আর সাদাব যে বাড়ি এসেছে সেটা বুঝতে পারল সে। লোকটার সামনে গেলেই অদ্ভুত অদ্ভুত সব আবদার করে বসে। সুব্রতাকে অস্বস্তিতে পড়ে যেতে হয় বারবার। আয়াজের মুখোমুখি যাতে হতে না হয় তাই সে এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। প্রায় 15 মিনিটের অপেক্ষার পর ভাইয়ের সাথে দেখা করার জন্য রুমের দরজা খুলে বের হলো সুব্রতা। সিঁড়ির কাছাকাছি আসতেই মুখোমুখি হলো আয়াজের। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। সুব্রতার পা থেমে গেল। যাকে এড়িয়ে যেতে চেয়েছিল অবশেষে তার মুখোমুখি হতে হলো। সাদা শার্ট পরিহিত আয়াজকে আজ অন্যরকম লাগছে। চেহারা কেমন যেন শুকিয়ে গেছে। কপালের ব্যান্ডেজের ওপর অল্প কিছু চুল পড়ে আছে। হাঁটতেও পারছে না ভালোভাবে। আদিল জিজ্ঞেস করলো, ভাইয়া কথা বলবে তোমরা? আমি তাহলে আসছি। এদিকে রেলিং ধরে দাঁড়াও। আয়াজ না বোধক মাথা নাড়ালো, আর চোখে সুব্রতার দিকে চেয়ে ভীষণ ক্লান্তি মিশ্রিত কণ্ঠে বলে উঠল, না, কারো সাথে কথা নেই আমার, রুমে দিয়ে আয়। আয়াজের কথার ধরনে খানিকটা অবাক হলেও আদিল বড়দের মাঝে আর কথা বাড়ালো না। আয়াজকে নিয়ে এগিয়ে গেল। সুব্রতা ভ্রুকুচকে তাকিয়ে রইল 2 মিনিট। ভেবেছিল আয়াজ হয়তো বা বলে বসবে গত 2 দিনে একবারও যায়নি কেন। ভেবেছিল ভালো মন্দ জিজ্ঞেস করবে, কিন্তু হলো তার উল্টো। আয়াজের ব্যবহারে অবাক হলেও ব্যাপারটা নিয়ে বেশি ভাবল না সুব্রতা। ধীরে ধীরে পা বাড়ালো ড্রয়িং রুমে। সেখানে সাদাব কিংবা আলিনা কেউ নেই, এমনকি বাবা মাকেও দেখতে পেল না সুব্রতা। নাসরিন চৌধুরী নিজেই এগিয়ে এলেন। সুব্রতা, কিছু লাগবে? ভাইয়া কোথায়? আলিনা তো সাদাবকে নিয়ে ওদের রুমে গেছে। আচ্ছা, আমি দেখা করে আসি। সুব্রতা চলে গেল দোতলায়। নাসরিন চৌধুরী খানিকটা হতাশ আর চিন্তিত হয়ে তাকিয়ে রইলেন। সুব্রতার চলাফেরা, কথাবার্তা, আচরণ নিয়ে বেশ চিন্তিত তিনি। মেয়েটা আসলে মন থেকে রাজি তো বিয়েতে? এই যে গত 2 দিনে আর একটা বারও আয়াজকে দেখতে গেল না, খবরও নিল না। ছেলেটা বাড়ি ফেরার পরেও দেখা করলো না।
মেয়েটা আদৌ ওনার ছেলেকে মন থেকে মেনে নিয়েছে, নাকি শুধুমাত্র বাবা মায়ের কথা রাখতে আয়াজকে বিয়ে করতে রাজি হয়েছে। যদিও তিনি এই ব্যাপারে ওনার স্বামীর সাথে আলোচনা করেছিলেন, ওনার মুখ থেকে এসব শুনে মানহাস চৌধুরী বলেছেন, হলুদের রাতের ঘটনার পর হয়তো মেয়েটার মন খারাপ। সেই রাতে যা হলো তারপর কারমনি বা ভালো থাকবে। সেই ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক হতে কিছুটা সময় হয়তো লাগবে। তুমি শুধুই চিন্তা করছো। মানহাস চৌধুরী যাই বলুক না কেন, এই ব্যাপারটা কিছুতেই মাথা থেকে সরাতে পারছেন না তিনি। মাগরিবের আজানের পরপরই চৌধুরী বাড়িতে ছোটোখাটো একটা উৎসবের আমেজ দেখা গেল। আয়াজের কাজিনরা মিলে ড্রয়িং রুম আর ডাইনিং রুমের এরিয়াটা ভীষণ সুন্দর করে সাজালো। যত যাই হোক, বাড়িতে একটা বিয়ে, আগে যা হয়েছে হয়ে গেছে, কিন্তু আজ তো আয়াজ সুব্রতার বিয়ে। তাই আয়াজের যত কাজিনরা আছে ওরা সবাই মিলে এই সন্ধ্যাটা উপভোগ্য করে তোলার প্রচেষ্টায় আছে। আদিল আর শাহিদ বর্তমানে আয়াজের রুমে আছে, ওকে তৈরি হতে সাহায্য করছে। বিয়ের ভারী শেরওয়ানির বদলে আয়াজ সাদা রঙের একটা পাঞ্জাবি ওর পরিচিত এক দোকান থেকে অর্ডার দিয়ে আনিয়েছে। অপরদিকে সুব্রতার জন্য ফারহানা চৌধুরী সব কিছু নিয়ে এসেছেন। মেয়েকে তিনি আজ নিজ হাতে তৈরি করে দেবেন। সুব্রতাকে শাড়ি পরিয়ে দিতেই সুব্রতা বলে উঠল, মা তুমি যাও, আমি বাকি সব পারবো, তৈরি হয়ে নাও তুমি। ফারহানা চৌধুরী কিছু বলবেন তার আগেই সুব্রতা বলে উঠল, উফ, আর কোনো চিন্তা না প্লিজ, এবারে আর কিছু হবে না, আমি রুমেই আছি, প্রয়োজনে ভাবিকে ডেকে নেব, তুমি যাও। ফারহানা চৌধুরী বেরিয়ে গেলেন। সুব্রতা দরজা আটকালো। দেরি করল না বেশি, দ্রুত গিয়ে বসে পড়ল তৈরি হতে। নিজের মতো করে একটুখানি সেজে নিল, গহনাগুলোও পরে নিল, কিন্তু বিপত্তি বাঁধল খোপায় গোলাপ ফুল গুজতে গিয়ে। একা হাতে গোলাপ ফুলগুলো খোপায় আটকানো সম্ভব নয়। ছোট একটা শ্বাস ফেলে আলিনাকে মেসেজ করলো রুমে আসতে। মিনিট দুয়েকের মধ্যেই আলিনা এলো। সুব্রতা ফুলগুলো দেখিয়ে বলে উঠল, এগুলো গুজে দাও তো খোপায়, আর ওনাটা একটু ঠিকঠাক করে আটকে দিও। বাকি সব আমি করে নিয়েছি, এতটুকুই পারছিলাম না, তাই তোমাকে ডাকতে হলো। আলিনা খোপায় ফুলগুলো গুজে দিতে দিতে খানিকটা রাগীর স্বরে বলে উঠল, বিয়ের আগেই পর ভেবে ফেলেছ নাকি আমাদের? এমনভাবে বলছো যেন আমি অন্য কেউ। তোমাকে তো উল্টো আগেই বলেছিলাম যে আমি সম্পূর্ণ তৈরি করে দেই। আহ ভাবি, রেগে যাচ্ছ কেন? ভাইয়া অসুস্থ, ভাইয়ার খেয়াল রাখা প্রয়োজন ছিল, সেজন্য তো তোমায় ডাকিনি। তুমি জানো তোমার আজকের দিনটার জন্য কতটা খুশি সাদাব, ভীষণ খুশি তোমার ভাইয়া। অসুস্থতাকে উপেক্ষা করে গিয়ে ড্রয়িং রুমের সবার সাথে বসে আছে। সুব্রতা আতকে উঠল। মাথার এই অবস্থায় এখন থেকে গিয়ে বসে আছে কেন? বিয়ের সময় এলেই তো হতো। আলিনা হতাশ সুরে বলল, তোমার ভাইয়াকে তো নিষেধ করেছিলাম আমি, কিন্তু আমার কথা তো শুনলো না সে। সুব্রতা কিছু বলল না আর। নীরবতায় কাটল বেশ অনেকক্ষণ। মাথার ওড়নাটা ঠিক করে দিয়ে আলিনা আয়নায় দেখে মুচকি হেসে বলল, মাশাল্লাহ, ভীষণ মিষ্টি লাগছে তোমাকে। প্রত্যুত্তরে সুব্রতা হাসল কেবল। আলিনা হঠাৎই বলে উঠল, তুমি অনেক লাকি সুব্রতা, আয়াজ তোমাকে ভীষণ ভালোবাসে। জানো, ওনার চোখে তোমার জন্য আলাদা এক ধরনের মুগ্ধতা আছে। তুমি হয়তো বা খেয়াল করনি কখনো, কিন্তু আমি দেখেছি। সুব্রতা খানিকটা অস্বস্তি নিয়ে ছোট্ট স্বরে বলল, জানি না ভাবি, সত্যি বলছি, আয়াজ তোমাকে ভীষণ ভালোবাসে। ভালো যদি নাই বাসতো তাহলে কি আর এত তাড়াহুড়ো করে অসুস্থতা নিয়েই বিয়েটা সেরে ফেলতে চাইতো? উনি তোমায় হারাতে চায় না, যত দ্রুত সম্ভব নিজের করে নিতে চায়। দেখবে ভীষণ ভালো রাখবে তোমাকে। সুব্রতা উসখুস করে উঠে গিয়ে বিছানায় বসলো। আলিনা অবাক চোখে তাকিয়ে বলল, ব্যাপার কি? আবার গিয়ে বসলে কেন? তোমার হবু বর তো তোমার জন্য অপেক্ষা করছে নিচে, চলো। সুব্রতা এদিক সেদিক চেয়ে বলে উঠল, পানি খাবো। আলিনা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, এখনই গলা শুকিয়ে গেছে? বিয়ের পর কি হবে তোমার ননদিনী? সুব্রতা পানির গ্লাসটা খালি করে ফেলল নিমিষেই। আলিনা তখনও ঠোঁট চেপে হাসছে। সুব্রতা উঠে দাঁড়ালো, রাগ দেখিয়ে বলল, কি ভাবো তোমরা আমাকে? বিয়ের পর কি হবে? কি ভাবছো, সংসার করতে পারবো না আমি? আর ওই তানভীর, ওই লোক কি এমন জিনিস যে আমার গলা শুকিয়ে যাবে? আমি যাচ্ছি, তোমার ইচ্ছা হলে এসো, না হলে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজে বাজে চিন্তা করতে থাকো। কথাটা বলেই সুব্রতা দপদপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আলিনা এক প্রকার দৌড়ে এসে সিঁড়ির কাছাকাছি সুব্রতার হাত ধরে ফিসফিস করে বলতে লাগলো, এমনভাবে যাচ্ছ যেন কোনো যুদ্ধে অংশগ্রহণ না করলে এখনই শত্রুপক্ষের আক্রমণে মারা যাবে। এটা তোমার বিয়ে মাই ডিয়ার ননদিনী, সুতরাং একটু ধীরে সুস্থে আমার সঙ্গে নিচে চলো। আর হ্যাঁ, চেহারার এই রাগ দেখলে সবাই কি ভাববে বলো তো? সো বি নর্মাল, ওকে? সুব্রতা হুঁশে এলো, পা থেমে গেল ওর। দোতলা থেকে নিচে উকি দিল। বাড়িতে অতিথি রয়েছে। যেভাবে ওর নিচে যাচ্ছিল সেভাবে হেঁটে যাওয়া অন্তত এই মুহূর্তে শোভা পায় না।
পরপর দুটো শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে নিল ও অতঃপর আলিনার দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলে উঠল, ভাবি ভালো করে দেখো তো শাড়ির কুচি, আঁচল, মাথার ঘোমটা সব ঠিকঠাক আছে কিনা। আলিনা একবার পা থেকে মাথা অবধি দেখে বলল, একদম পারফেক্ট, চলো এবার। আলিনা সুব্রতাকে নিয়ে ড্রয়িং রুমে এলো। পরিবারের সদস্যরা আর অল্প কিছু অতিথি হলেই ড্রয়িং রুমে যেন মানুষজনে গিজগিজ করছে। সুব্রতারা আসতেই সবাই জায়গা করে দিল। রুমের মাঝখানে ফুল দিয়ে পার্টিশন করা, তার দুই পাশে সোফা। এক পাশের সোফায় আয়াস আর মানহাস চৌধুরী বসে আছেন, অপর পাশের সোফায় সাদাব আর আরিস চৌধুরী। সুব্রতা ড্রয়িং রুমে আসতেই আয়াস চোখ তুলে তাকায় একবার, ফের দৃষ্টি নামিয়ে নেয়। বিয়ের আগেই এভাবে সবার সামনে তাকিয়ে থাকাটা ভালো দেখায় না। আয়াস নড়ে চড়ে বসে। আরিস চৌধুরী সুব্রতাকে এনে নিজের পাশে বসান। সুব্রতার এক পাশে ওর বাবা, আরেক পাশে সাদাব। সুব্রতা বসতেই সাদাব ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ফারহানা চৌধুরী আর নাসরিন চৌধুরীও রয়েছেন। তাছাড়া আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ রয়েছেন এই রুমে। আয়াস সুব্রতা উপস্থিত হতেই বিয়ের কাজ শুরু হয়। সুব্রতা স্বাভাবিকভাবেই বসে আছে। হঠাৎ করেই কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেছে ওর। যেদিন প্রথম আয়াজ ওকে ভালোবাসার কথাটা জানায় সে দিনটা। গত 2 বছরের প্রায় দিন ওর ভার্সিটির সামনে আয়াজের দাঁড়িয়ে থাকা, ওকে এক নজর দেখতে আসার জন্য মানুষটার চাতক পাখির মতো অপেক্ষায় থাকতো। সব কিছুই তো লক্ষ্য করতো সে। ভীষণ বিরক্ত লাগতো যেই মানুষটিকে, যাকে এড়িয়ে চলতো, কড়া কথা শুনিয়ে দিত, সেই মানুষটার সাথেই আজ ওর বিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে সুব্রতা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে। সুব্রতাকে তখন কবুল বলতে বলা হয়। এত লোকজনের ওদের ঘিরে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা সুব্রতার অস্বস্তি হচ্ছিল, তাই সুব্রতার সময় নেয় না। মধ্যম আওয়াজে পরপর 3 বার কবুল বলে দেয়। পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এখনই দেখে আসুন।